আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ব্রিটিশ শাসনের শেষ পর্ব। 1857 সালে সিপাহী বিদ্রোহ থেকে আজকে শুরু করছি। প্রথম প্রশ্ন, ভারতবর্ষে কোন সালে সিপাহী বিদ্রোহ হয়? 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। এনফিল্ড নামক এক প্রকার বন্দুক ব্যবহারের বিতর্ক থেকে সিপাহী বিদ্রোহ শুরু হয় এবং এই সিপাহী বিদ্রোহ সূচনা করেছিলেন মঙ্গল পাণ্ডে নামক একজন সৈনিক। আমাদের জেনে রাখা ভালো, এই সিপাহী বিদ্রোহের মাধ্যমেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ রানীর শাসন শুরু হয়। ব্রিটিশ রানীর শাসন শুরু করেন 1858 সাল থেকেই। আচ্ছা, ঢাকায় 1857 সালে বিদ্রোহী স্মৃতিবিজড়িত স্থান কোনটি? মানে সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্থান কোনটি 1857 সালের? সেটি হচ্ছে বাহাদুর শাহ পার্ক। কেন এটি স্মৃতিবিজড়িত পার্ক? 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। সিপাহী বিদ্রোহ দমন করার পর ইংরেজরা প্রহসনমূলক বিচারে ফাঁসি দেয় অসংখ্য সিপাহীদেরকে। এরপর জনগণকে ভয় দেখানোর জন্য তাদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় পুরান ঢাকার সদরঘাটের কাছে লক্ষ্মীবাজার অবস্থিত এক ময়দানের বিভিন্ন গাছের ডালে। এই ময়দানের পাশে আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল। এটাকে স্থানীয়রা আন্টাঘর নাম চিনত। তো আন্টাঘরটা পরবর্তীতে আন্টাঘর ময়দান হয়। 1858 সালে ভারতবর্ষের শাসনভার রানী ভিক্টোরিয়া গ্রহণ করা সম্পর্কিত একটা ঘোষণা পাঠ করা হয় এই ময়দানে। তখন থেকেই ময়দানটার নাম হয় ভিক্টোরিয়া পার্ক। সিপাহী বিদ্রোহের অন্যতম লক্ষ্য ছিল ইংরেজদের বিতাড়িত করে পুনরায় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাসন প্রতিষ্ঠা করা। তাই সম্রাটের নাম অনুসারে সিপাহী বিদ্রোহের শতবর্ষে পার্কটির নতুন নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। শতবর্ষের সময় নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? ঢাকায়। এখন আমরা দেখব অন্যান্য ব্যক্তিত্ব। হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি কোথায়? হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি হুগলি। তিনি 1972 সালে পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন। পিতৃসূত্রে এবং তার বোন মুন্নুজানের উত্তরাধিকারী সূত্রে লাভ করা যে বিপুল সম্পত্তি ছিল সেগুলো তিনি দান সৎকায় ব্যবহার করতেন। গরিব ছাত্রদের শিক্ষার উন্নয়নের জন্য তিনি তা ব্যবহার করতেন। 1806 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন মহসিন ট্রাস্ট ফান্ড। অত্যধিক দানশীলতার জন্য বাংলার হাতেমতাই নামে তিনি পরিচিত। তিনি মৃত্যুবরণ করেন 1812 সালে হুগলিতে। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য অগ্রাধিকার ভূমিকা পালন করেন নওয়াব আব্দুল লতিফ। নওয়াব আব্দুল লতিফ তার প্রচেষ্টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ খোলে, মুসলমানদের ইংরেজি শিক্ষা গ্রহণে আগ্রহী করে তোলে। 1854 সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তর করেন নওয়াব আব্দুল লতিফ। 1863 সালে কলকাতায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন তিনি। এখন আমরা স্যার সৈয়দ আহমদ সম্পর্কে জানব। স্যার সৈয়দ আহমদ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন। আহমদ অ্যাংলো, এভাবে আমরা মনে রাখতে পারি। অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন স্যার সৈয়দ আহমদ। আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় 1920 সালে। এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটাই আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছিল 1920 সালে। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে স্বতন্ত্র রাজনৈতিক ও সাংস্কৃতিক ধারা সৃষ্টি হয় তা উপমহাদেশের ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিত। এবার আমরা সৈয়দ আমির আলী সম্পর্কে জানব। মুসলমানদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য 1877 সালে কলকাতায় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী প্রতিষ্ঠা করেন সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। এবার আমরা নওয়াব স্যার সলিমুল্লাহ সম্পর্কে জানব। আমরা সবাই জানি তিনি ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তার প্রচেষ্টায় 1906 সালে প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ বা নিখিল ভারত মুসলিম লীগ। আচ্ছা, কোন সালে স্যার সৈয়দ আহমদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? একটু আগেই আমি এটা বারবার বলেছি।
1920 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে অগ্রণী ভূমিকা পালন করেন প্রতিষ্ঠার সময়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় অগ্রণী ভূমিকা পালন করেন নওয়াব স্যার সলিমুল্লাহ। এখানে আমাদের মনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন নওয়াব স্যার সলিমুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ঘোষণা দেয় লর্ড হার্ডিঞ্জ। কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন? গান্ধীজি। এটা আমরা মনে রাখতে পারি, অসহযোগ আন্দোলন গান্ধীজি, অসহ্য গন্ধ, এভাবে অসহ্য মানে অসহযোগ, গন্ধ মানে গান্ধীজি। মজার না? আচ্ছা, অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল খেতাব ও সরকারি পদ ত্যাগ করা, ব্রিটিশ সংশ্লিষ্ট পদ থেকে ইস্তফা দেওয়া, ব্রিটিশ আদালত বর্জন করে নিজস্ব সালিসি আদালত প্রতিষ্ঠা করা, স্বদেশী বস্ত্র ব্যবহার করা ইত্যাদি। অসহযোগ আন্দোলনের সাফল্য ও লক্ষ লক্ষ ভারতীয় এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত যোগদান ব্রিটিশ কর্তৃপক্ষকে সন্ত্রস্ত করে তোলে, মানে ব্রিটিশ কর্তৃপক্ষ ভয় পেয়ে যায় এসব দেখে। কিন্তু উত্তরপ্রদেশের চৌরি চৌরা আন্দোলন চলাকালে বিক্ষোভকারী এবং পুলিশ তাদের মধ্যে পরস্পরের আক্রমণের শুরু হয়ে যায়। এতে অনেক নাগরিক নিহত হয়। তখন আন্দোলন আর অহিংস থাকছে না দেখে গান্ধীজি এই অসহযোগ আন্দোলন বন্ধ করার ঘোষণা দেয়, অর্থাৎ অসহযোগ আন্দোলন স্থগিত করেন। নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা সম্পর্কে এবার আমরা দেখব। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। নিখিল ভারত মুসলিম লীগ, যাকে সংক্ষেপে বলা হয় মুসলিম লীগ, তা ঢাকায় প্রতিষ্ঠিত হয় 1906 সালের 30 ডিসেম্বর। দলটি গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন নবাব সলিমুল্লাহ, সৈয়দ আহমদ খান, আগা খান, নওয়াব ভিকারুল মুলুক। মুসলিম লীগ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন নওয়াব সলিমুল্লাহ, সৈয়দ আহমদ খান, আগা খান, নওয়াব ভিকারুল মুলুক। তাদের নাম দিয়ে প্রশ্ন আসতে পারে, যেমন নিচেই দেওয়া, কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? নওয়াব সলিমুল্লাহ। 1909 সালের যে মরলে মিন্টু সংস্কার আইন হয়েছিল, এবার আমরা সেটা সম্পর্কে একটু পড়ব। ভারতে মুসলমানরা আলাদা একটি জাতি হিসেবে দাবি করে ভবিষ্যতে যে কোনো সাংবিধানিক সংস্কারের সময় তাদের বিশেষ স্বার্থ রক্ষা যাতে নিশ্চিত করা হয়, এ কল্পে আগা খানের নেতৃত্বে মুসলিম প্রতিনিধিরা লর্ড মিন্টোর কাছে একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপি ও মুসলিমদের অব্যাহত দাবির প্রেক্ষিতে 1909 সালে জন মরলি ও লর্ড মিন্টোর সংস্কার চিন্তামূলক ইন্ডিয়া অ্যাক্ট বাস্তবায়িত হয়েছিল, যা পরিচিত পেয়েছিল মরলি মিন্টো অ্যাক্ট নামে। এ আইন পাশের মাধ্যমে ভারতের মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা হয়। আচ্ছা, বাংলায় সশস্ত্র বৈপ্লবিক আন্দোলন। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে? চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় 18 এপ্রিল 1930 সালে। এই দিন মাস্টারদা সূর্য সেন তার দলবল নিয়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুট করেছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারী কে ছিল? এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারী ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিভিন্ন বিপ্লবী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। 1932 সালে তিনি চট্টগ্রাম পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করেন। পুলিশ চারদিক থেকে ঘেরাও করলে পুলিশের হাতে পুলিশের হাত থেকে এড়ানোর জন্য তিনি সায়ানাইড খেয়ে আত্মোৎসর্গ করেন, অর্থাৎ এই দুনিয়া ত্যাগ করেন সায়ানাইড খেয়ে। তিনি কিন্তু ইডেনের শিক্ষার্থী ছিলেন। আচ্ছা, একে ফজলুল হকের প্রথম মন্ত্রিসভা। বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন। শেরে বাংলা একে ফজলুল হক, এই একে মানে কিন্তু আবুল কাশেম ফজলুল হক, তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত শেরে বাংলা এবং হক সাহেব হিসেবে। তার জন্ম বরিশালে। মুসলিম হিসেবে কলকাতা কর্পোরেশনের মেয়র হন তিনি প্রথম মুসলিম হিসেবে কলকাতা কর্পোরেশনের মেয়র।
এছাড়া তিনি হয়েছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর। তার কবর দেওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত 3 নেতার মাজারে। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতাকে? কৃষক প্রজা পার্টিরও প্রতিষ্ঠাতা শেরেবাংলা একে ফজলুল হক। কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরেবাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় 1940 সালে। মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে 1940 সালের 23শে মার্চ শেরেবাংলা একে ফজলুল হক ব্রিটিশ শাসিত ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে একাধিক মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিলেন, যা ইতিহাসে লাহোর প্রস্তাব নামে পরিচিত। লাহোর প্রস্তাবের মূল বিষয়গুলো ছিল, প্রথমেই ভৌগোলিক দিক থেকে এলাকাগুলোকে পৃথক অঞ্চল বলে গণ্য করতে হবে। দ্বিতীয়ত ছিল উত্তর পশ্চিম ও পূর্ব ভারতের সমস্ত অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সমন্বয়ে একাধিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে হবে। 3. এ সমস্ত স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য হবে সার্বভৌম এবং স্বায়ত্তশাসিত। 4. সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার সার্বিক ব্যবস্থা সংবিধানে থাকবে। এবং 5. দেশের যে কোনো ভবিষ্যৎ পরিকল্পনায় উক্ত বিষয়গুলোকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে। আচ্ছা, এবার আমরা পড়ব ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম অসহযোগ আন্দোলন, মনে রেখেছিলাম অসহযোগ আন্দোলন গান্ধীজি। ভারত ছাড়ো করেছিলেন কিন্তু আমাদের গান্ধীজি। তাহলে আমরা এখানে আরেকটু বড় করে মনে রাখতে পারি, অসহ্য গন্ধে ভারত ছাড়ো। আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি। তেভাগা আন্দোলন কোন জেলায় সংঘটিত হয়েছিল? তেভাগা আন্দোলনের আসলে বিস্তার ছিল পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গ জুড়ে। মোট উৎপাদন ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে চাষি আর 1 ভাগ পাবে জমির মালিক। এই দাবিতেই সূত্র হয়েছিল তেভাগা আন্দোলনের। পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার আন্দোলনের বিস্তার ছিল, তবে তীব্র আকার ধারণ করেছিল দিনাজপুর এবং রংপুর জেলায়। তেভাগা আন্দোলনের জনক বলা হয় হাজী মোহাম্মদ দানেশকে। এখন আমরা তেভাগা আন্দোলনের তীব্রতা মনে রাখতে পারি দিনাজপুর এবং রংপুরকে এভাবে তেভাগায় রং দিব, মানে তেভাগা আন্দোলন, রং দিবতে হচ্ছে রংপুর, দিনাজপুর। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? নেত্রী ছিলেন ইলা মিত্র। এই ইলা মিত্রই কিন্তু প্রথম বাঙালি মেয়ে যিনি 1940 সালে জাপানে অনুষ্ঠিত অলিম্পিকের জন্য নির্বাচিত হয়েছিলেন। হিরোশিমার মেয়ে বইটির জন্য তিনি সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার লাভ করেছিলেন। হিরোশিমার মেয়ে বইটির জন্য পুরস্কার লাভ করেছিলেন সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার। নাচল বিদ্রোহের নেত্রী কে? এই নাচল বিদ্রোহের নেত্রীও ছিলেন ইলা মিত্র। সাঁওতাল কৃষকদের বিদ্রোহ ইতিহাসে নাচল বিদ্রোহ নামে পরিচিত, অর্থাৎ নাচল বিদ্রোহের সাথে সম্পৃক্ত গোষ্ঠী হচ্ছে সাঁওতাল। প্রথা অনুযায়ী কৃষক প্রতি 20 আরি ফসল কাটার বিনিময়ে মাত্র 3 আরি পেত। আন্দোলনরত কৃষকরা দাবি করে 20 আরি ধান প্রতি 7 আরি ধান লাভের অধিকার। এটাই ছিল নাচল বিদ্রোহ। 1946 সালের নির্বাচন সোহরাওয়ার্দী মন্ত্রিসভা। 1946 সালের নির্বাচনে সোহরাওয়ার্দী মন্ত্রিসভায় কী হয়েছিল? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আর অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন একে ফজলুল হক। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন একে ফজলুল হক। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী মুসলিম নারীদের শিক্ষার জন্য প্রতিষ্ঠা করেন ইডেন কলেজ। ক্রিপসন মিশন। ক্রিপসন মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে? ক্রিপস মিশন রাজনৈতিক কারণেই আসে। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির আক্রমণের চাপে মিত্রশক্তির দেশগুলো কোণঠাসা হতে থাকে এবং ভারতে জাপানের আক্রমণের প্রবল সম্ভাবনা দেখা যায়।
এই জটিল পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভারতবাসীর আর্থিক ও সামরিক সাহায্য কামনা করলে কংগ্রেস প্রতিবাদ মুখর হয়ে ওঠে। সৃষ্টি হয় রাজনৈতিক অচলাবস্থার। এই পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নির্দেশে রাজনৈতিক সমস্যার সমাধানে 1942 সালে মার্চে স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে এবং এক প্রস্তাব পেশ করে যা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। মন্ত্রী মিশন। ভারত ক্যাবিনেট মিশন কখন এসেছিল? অর্থাৎ ভারতে ক্যাবিনেট মিশন আসে 1946 সালে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ক্ষমতায় এসে ভারতের রাজনৈতিক সংকট নিরসনের জন্য ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেন। তিনি 1946 সালের মার্চ মাসে 3 সদস্য বিশিষ্ট ব্রিটিশ মন্ত্রিসভার একটি প্রতিনিধি দলকে ভারতে পাঠান। এটি ক্যাবিনেট বা মন্ত্রী পরিষদ বা মন্ত্রী মিশন নামে পরিচিত। এই মিশনের সদস্য ছিলেন আলেকজান্ডার এবং লরেন্স, আরেকজন হচ্ছে ক্রিপস। এর মধ্য দিয়ে শেষ হয় আমাদের ব্রিটিশ শাসন। সামনেই আমরা পাকিস্তান আমল সম্পর্কে পড়ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।